This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, শুরু করছে নিউজ এট 2 আর শুরুতেই আপনাদের জানিয়ে দিই এবার ট্যাব নিয়ে যে ভুতুড়ে কাণ্ড এতদিন চলছিল, এটা হ্যাকিং না এটা দুর্নীতি, এই প্রশ্নের মধ্যেই মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং মুখ খুলেই বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট তার কথায় উঠে এসেছে। শুনুন শুরুতেই। এর মধ্যে মহারাষ্ট্রেরও অনেক পূজা ওরা হাইজ্যাক করেছে, অন্যান্য রাজস্থানেরও করেছে, সব স্টেটের থেকে হাইজ্যাক করেছে। এই গ্রুপটাকে আমরাই ধরতে পেরেছি। সুতরাং আমাদের অ্যাডমিনিস্ট্রেশন ইজ ভেরি স্ট্রং, রাফ অ্যান্ড টাফ। তারা অলরেডি 6 জনকে অ্যারেস্ট করেছে, সিট গঠন করেছে, বাদবাকি যা যা করার করবে এবং ক্যাবের যারা টাকা পায়নি তাদের সবাইকে টাকা দিয়ে দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মনে করিয়ে দিলেন এই রাজ্যের প্রশাসন কত রাফ অ্যান্ড টাফ, দুর্নীতিতে ওই জিরো টলারেন্স। মুখ্যমন্ত্রী এও বললেন কোনো চিন্তার কারণ নেই, টাকা দেওয়া হবে। মোদ্দা বিষয়টা যারা প্রাপক তাদের তো এটাই দুশ্চিন্তা ছিল, সেখানে আশ্বাসের মলম। এবার কি বলছেন বিরোধী দলনেতা, মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া শুনুন। রাজ্যের মুখ্যমন্ত্রী চোর, তার পরিবার চোর, সেক্ষেত্রে নিচের তলায় যারা আছে তারাও ঝেড়ে দিচ্ছে টাকা। তারা বলছে উনি ঝাড়ছেন এত, আমি যদি 5টা ট্যাপের 50,000 ঝাড়ি, ক্ষতি কি? ঝাড়ার প্রতিযোগিতা চলছে, তৃণমূল যুক্ত, আইপ্যাক যুক্ত। খুব স্বাভাবিক প্রতিক্রিয়া বিরোধী দলনেতার, তিনি বলছেন ঝাড়ার প্রতিযোগিতা চলছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বিভিন্ন রাজ্যে নির্দিষ্ট একটা দল হ্যাকিং করে এইভাবে টাকা হাতাচ্ছে মহারাষ্ট্র, রাজস্থানে, তাদের ধরতে পেরেছে একমাত্র বাংলায়। ফলে চিন্তার কোনো কারণ নেই, রাফ অ্যান্ড টাফ প্রশাসন সিট তৈরি করে দিয়েছি। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন রাজনীতির বিশ্লেষক মহানন্দা কাঞ্জিলাল। মহানন্দাদি, প্রথম প্রশ্ন, এটা টেকনিক্যাল প্রশ্ন। ধরুন রাজ্য সরকার সিট গঠন করেছে, আর রাজ্যের টাবর নেতারা, মুখ্যমন্ত্রী সহ সবাই যা বলছেন এটা হ্যাকিং মানে সাইবার ক্রাইম। সাইবার ক্রাইমের তদন্তে সিট গঠন করা হলো এবং মুখ্যমন্ত্রী আশ্বাস দিলেন টাকা সবাই পাবে, যাদের অ্যাকাউন্টে যায়নি, যাদের টাকা অন্য অ্যাকাউন্টে চলে গেছে তাদেরকেও টাকা দেবে রাজ্যের সরকার। বটম লাইন এটাই। মুখ্যমন্ত্রী বিতর্কটা ক্লোজ করতে চাইলেন এই আশ্বাসের মলমে। আসলে এত সমাজে দুর্নীতিটা বেড়ে গেছে, সেটা খুবই দুর্ভাগ্যজনক এবং সর্বক্ষেত্রে। সেটা হচ্ছে যে যাদের ভোট দিয়ে মানুষ জনপ্রতিনিধি বানায় তাদের মূল কাজ হচ্ছে জনসাধারণকে পরিষেবা দেওয়া। সাধারণ মানুষ, নিম্ন মধ্যবিত্ত মানুষ, তারা তো খুব বেশি কিছু চায় না। আমাদের মতো একটা অত্যন্ত দরিদ্র দেশে, যেখানে 77 বছর স্বাধীনতার পরেও আমরা দারিদ্র পুরোপুরি নিরসন করতে পারিনি, সেখানে মানুষের বেসিক কিছু চাহিদা রয়েছে, শিক্ষা, স্বাস্থ্য ইত্যাদি। সেখানে যদি দুর্নীতি হয় তাহলে দায়টা তো নিশ্চয়ই জনপ্রতিনিধিদের আছে। এবারে দুর্নীতিগ্রস্ত মানুষ সমাজে চিরকাল আছে, এটা নতুন কিছু ব্যাপার নয়, কিন্তু তাদের কন্ট্রোল করার দায়িত্ব হচ্ছে জনপ্রতিনিধিদের। কাজে সেই দায়িত্বটা কঠোরভাবে পালন করতে হবে, যাতে বেসিক যে নেসেসিটিগুলো, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, এইগুলোতে যাতে দুর্নীতি না হয়। সেটা যদি প্রশাসন কঠোরভাবে না দেখতে পারে তাহলে দুর্নীতি বাড়বে এবং বাড়ছে। আরেকটা ব্যাপার হচ্ছে যারা দুর্নীতি করছে তাদের সঙ্গে রাজনৈতিক যোগাযোগ পাওয়া যাচ্ছে, এইটাও সব থেকে দুর্ভাগ্যজনক ব্যাপার। দুর্নীতিগ্রস্ত মানুষ তো মানে সভ্যতার প্রথম থেকে রয়েছে, সেটা দিয়ে কেউ কাউকে কিছু বলছে না, কিন্তু যখন সেটা রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ তৈরি হয়ে যাচ্ছে তখনই কিন্তু প্রশ্নটা হচ্ছে, তখন সেটা আলোচনার বিষয় হয়ে যাচ্ছে। তাহলে যারা প্রশাসনে আছে তারা কি দায়িত্ব নিচ্ছেন যে এই দুর্নীতিগুলোকে বন্ধ করার এবং কঠোরভাবে তাদের শাস্তি দেওয়ার, যাতে ভবিষ্যতে কেউ কিছু না করতে পারে। এবং যারা, দেখুন মুখ্যমন্ত্রীর বক্তব্যের দুটো দিক আছে। একটা টেকনিক্যাল দিক, তিনি বললেন বিভিন্ন রাজ্যের উদাহরণ দিলেন, তিনি বললেন যে আমরা সিট তৈরি করে দিয়েছি। আর একটা পলিটিক্যাল দিক রয়েছে, যেখানে মমতা ব্যানার্জি খুব তীব্রভাবে আশ্বস্ত করলেন তার প্রশাসন জিরো টলারেন্সে বিশ্বাস করে, মনে করিয়ে দিলেন, বললেন টাকা সবাই পেয়ে যাবে। কিন্তু এখানেই কি পুরো ব্যাপারটাতে ধামা দিয়ে চাপা দেওয়া গেল? কারণ তদন্ত করেছে শিক্ষা দপ্তর নিজে, সেই তদন্তের রিপোর্টে কি উঠে এসেছে, মানে অভ্যন্তরীণ যে রিপোর্ট, সেখানে কি রয়েছে, কি পেল শিক্ষা দপ্তর? আমার সহকর্মী সুমন মহাপাত্র আমার সঙ্গে রয়েছে। সুমন, দেখো পরিষ্কারভাবে যেটা শিক্ষা দপ্তরের অভ্যন্তরীণ তদন্ত থেকে জানা যাচ্ছে পিউ, যে আগস্ট থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এই অ্যাকাউন্ট নাম্বারগুলো চেঞ্জ করা হয়েছিল।
একাধিক স্কুলে কম্পিউটার অপারেটর নেই, তারা সাইবার ক্যাফে থেকে এই তথ্য আপলোড করেন। সেই সাইবার ক্যাফে থেকে এই ইউজার আইডি পাসওয়ার্ড বেরিয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। পাশাপাশি যেটা খতিয়ে দেখা হচ্ছে যে কোনোভাবে এই পোর্টালের দুর্বলতার কাজে লাগিয়ে কেউ কি আইপি অ্যাড্রেস দিয়ে ঢুকে ইউজার আইডি পাসওয়ার্ড ব্রেক করে এই তথ্য বদলে দিয়েছে। দেখো, এই পোর্টালের সবথেকে মেজর সেটব্যাক কোথায় জানো পিউ? এখানে কোনো তথ্য বদলালে যার তথ্য বদলানো হচ্ছে বা যে স্কুলের তথ্য বদলানো হচ্ছে তাদের কাছে কোনো নোটিফিকেশন যায় না, ফলে কেউ জানতেই পারছে না কোথায় চলে যাচ্ছে টাকাগুলো। আরেকটা কথা বলে রাখি, এই যে অ্যাকাউন্ট নাম্বারটা বদলে দেওয়া হলো, নামগুলো এই জালিয়াতরা কিন্তু ঠিক রেখেছিল। যখন শিক্ষা দপ্তর বা সরকারি দপ্তর থেকে টাকা যায় তখন অ্যাকাউন্ট নাম্বারটা ভেরিফাই করা উচিত, ভেরিফিকেশন হয়নি, ফলে নাম দেখে অ্যাকাউন্ট নাম্বার দেখে টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে। ফলস্বরূপ বিভিন্ন জায়গায় টাকা চলে গেছে, যারা আসল উপভোক্তা তারা পাননি। সুমন, তোমাকে অনেক ধন্যবাদ। যে জালিয়াতদের কথা সুমন জানালো, আচ্ছা সেই জালিয়াতরা কি সত্যি ভিন রাজ্যের? সত্যি এরা একটা গ্রুপ যারা দেশের বিভিন্ন রাজ্যে ঘুরে ঘুরে জালিয়াতি করছে, এভাবে টাকা হাতিয়ে নিচ্ছে, নাকি ভূতটা আসলে ওই শিক্ষা ভবনের ভিতরে, ভূতটা আসলে সর্ষের ভিতরে? বলবে সুশোভন। সুশোভন, যে আশঙ্কার কথা আমরা গোড়ার থেকে বলে আসছি, ঠিক সেই আশঙ্কাই কি সামনে আসছে এই অভ্যন্তরীণ রিপোর্টেও? দেখো, একেবারেই সেই জন্যই লালবাজার কিন্তু একেবারে বলা যায় যে শিক্ষা দপ্তর যেই প্রসেসে যারা এই টাকাটা পাঠায় সেই প্রত্যেকটা সংশ্লিষ্ট দপ্তরের থেকে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে, এবং তদন্তকারীরা মনে করছেন যে আইপি অ্যাড্রেস, যেটা সুমনও বলছিল, সেই আইপি অ্যাড্রেসটা কি এবং কিভাবে কোন লিঙ্কে টাকাটা গেছে, অ্যাকাউন্ট নাম্বার কোথায় বদল হয়েছে, সেটাই জানার চেষ্টা করা হচ্ছে। এবং যেটা এখনও পর্যন্ত তদন্তকারীরা প্রায় এক প্রকার নিশ্চিত জায়গায় পৌঁছেছেন, তাও তদন্ত নিয়ে যাচ্ছেন, যে এই যে চোপড়ার যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এর কিন্তু মাস্টার মাইন্ড একজনই। তার কারণ এই প্রসেসটা দীর্ঘ। একজন ব্যক্তি সে টাকা অন্য অ্যাকাউন্টে ফেলে দিচ্ছে, সঙ্গে সঙ্গে সেই অ্যাকাউন্টের টাকা অন্য জায়গায় চলে যাচ্ছে। তোমার মনে থাকবে এইপিএস পদ্ধতি কিন্তু চোপড়া থেকেই প্রথম ধরা পড়েছিল, এবং সেখানেও কিন্তু এই যে টাকার যে লেনদেন এবং সেটা সুন্দরভাবে একেবারে সরকারি নথি, সেখানেও সরকারি নথি জড়িত ছিল। এই সরকারি নথি কোথাও যে একেবারে বার করে নিয়ে যাওয়া, সেই বিষয়টা কিন্তু একেবারে নিশ্চিত করা গেছে। সেই জায়গা থেকেই তদন্তকারীরা জানার চেষ্টা করছেন যে এই আইপি অ্যাড্রেস, সেই আইপি অ্যাড্রেস কোথায় বদল ঘটেছে, এবং শুধু তাই নয় যে এই অ্যাকাউন্ট হোল্ডার সেই যে কোন জায়গায় এই তথ্যগুলো আপলোড করা হয়েছে। তার কারণ বেশিরভাগ ক্ষেত্রে তদন্ত থেকে দেখা গেছে যে প্রত্যন্ত গ্রামে যেখানে ইন্টারনেট পরিষেবা দুর্বল, যেখানে বেশ কিছু সাইবার ক্যাফে রয়েছে একেবারে হাতে গোনা, সেই সমস্ত জায়গায় ইন্টারনেট পরিষেবা দুর্বল, সেই কারণে তোমার আমার তথ্য দিয়ে আসতে হয়। সেই জায়গাগুলোতেই মূলত গলদ রয়েছে। এই গলদটা কোথায় এবং সেখানে কোথায় কোথায় নির্দিষ্ট ব্যক্তির হাত ধরে এই চেইনটা পৌঁছেছে, অর্থাৎ এই চেইনটা যদি ভাঙতে যায় সেক্ষেত্রে মাস্টার মাইন্ডের কাছে পৌঁছানোর আগে কিন্তু জানতে হবে যে কোথায় কোথায় কার কাছে টাকা গেছে, কোন কমিশন পাওয়া গেছে, এবং এই কমিশন সর্বশেষ কার কাছে পৌঁছেছে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ, তোমার আমার দেওয়া যে তথ্য, যে বিভিন্ন তথ্য রয়েছে, ব্যাংকের ডিটেলস, আধার কার্ড, এই তথ্যগুলো মূলত কিভাবে কার কাছে পৌঁছে গেল অন্য জায়গায়, নির্দিষ্ট জায়গায় না গিয়ে আদতে এর নেপথ্যে কে রয়েছে সেটা জানা কিন্তু বিশাল কঠিন কাজ। এবং তদন্তকারীরা কিন্তু এই মুহূর্তে বলা যায় টার্গেট চোপড়া, এবং চোপড়ার দিকে নজর রয়েছে। সুশোভন, তোমাকে ধন্যবাদ। দেখুন, চোপড়ার দিকে যে নজর, চোপড়া যে এখানে জামতারার একটা ফ্র্যাঞ্চাইজির আকার ধারণ করেছে, আমরা লাগাতার সে কথা বলে যাচ্ছি, কিন্তু সব কিছুর মধ্যে এই যে পুরো সিস্টেম, স্কুলের পড়ুয়ারা টাকা পাচ্ছে না, তাদের টাকা অন্যের অ্যাকাউন্টে চলে যাচ্ছে, এখানে অনেক ক্ষেত্রেই কাট করায় স্কুলের শিক্ষকরা। আপনি জানেন ইতিমধ্যেই বেশ কিছু শিক্ষকের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে, আর এখানেই ফোঁস করে উঠছেন শিক্ষকরা। তারা বলছেন আমাদের কিছু করারই নেই, আমাদের বলির পাঁঠা করা হচ্ছে। জলপাইগুড়িতেই একদল শিক্ষক এই অভিযোগ করেছেন, শুনুন। দুর্নীতি যে হয়েছে তার তো একটা তদন্ত হতে হবে। যে সমস্ত প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষিকার নামে এফআইআর করা হলো উইদাউট ইনিশিয়েটিং এনি এনকোয়ারি ফ্রম দ্য ডিপার্টমেন্ট ইটসেলফ। আমরা তো এখানে কিছু করিনি, আমরা অ্যাকাউন্ট নাম্বারটা জাস্ট আপলোড করেছি। সরকারিভাবে যদি আমাদের চেপে দেওয়া হয়, সব কিছুতে আতঙ্ক, কাজ করতে গিয়ে সত্যিই যদি ভয় পাই, সেক্ষেত্রে তো আমারও একটা মানে বেদনার ব্যাপার, কষ্টের ব্যাপার, আমার একটা নিজস্ব ইমেজেরও ব্যাপার। ডেফিনেটলি যে কোনো হেড অফ দ্য অফিস উইল বি রেসপন্সিবল। কোনো ঘটনা ঘটে, হেড ইজ হেড না, রেসপন্সিবিলিটি কামস, চেয়ার উইথ দ্য চেয়ার কামস দ্য রেসপন্সিবিলিটি, নিতেই হবে সেটা।
দেখুন শিক্ষকরা বলছেন এখানে তাদের কিছু করার নেই, তাদের কোনো হাত নেই, পুরো সিস্টেমে তারা যা ম্যানিপুলেট করবেন সেই সুযোগটাই নেই। তাহলে কেন তাদের বিরুদ্ধে মামলা? সত্যিটা আমাদের জানতে হবে। এই মুহূর্তে জলপাইগুড়ি থেকে নীলেশ্বর আমার সঙ্গে রয়েছে। নীলেশ্বর, সত্যি কি শিক্ষকদের এখানে এই দুর্নীতির চক্রে অংশ নেওয়া সম্ভব, নাকি শিক্ষকরা যে দাবি করছেন সম্ভব নয় সেটাই সত্যি? দেখো প্রিয়, যারা প্রধান শিক্ষকরা রয়েছেন তাদের তরফে কিন্তু একদম খুব স্পষ্ট করে বলা হচ্ছে যে এই বিষয়ে তাদের কিন্তু কিচ্ছু করার নেই। কারণ এর আগেবার পর্যন্ত কেবলমাত্র দ্বাদশ শ্রেণীর যারা বাচ্চারা রয়েছে তাদেরকেই ট্যাব দেওয়া হতো, এবার একাদশ শ্রেণীকে দেওয়া হচ্ছে এবং আরো অন্যান্য কিছু আছে তাদেরকেও দেওয়া হচ্ছে। সুতরাং সংখ্যাটা যেমন একবারে বেড়ে গেছে। স্কুলে একদিকে যেমন তাদের যেই সমস্ত যারা অশিক্ষক কর্মচারীরা রয়েছেন সেই কর্মচারীদের যেমন একটা অভাব রয়েছে, পাশাপাশি একসঙ্গে এত ডেটা আপলোড করতে গিয়ে কোনো জায়গায় যদি 6-এর জায়গায় 9 ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা হয়ে যায় তাহলে কিন্তু টাকা চলে যাচ্ছে অন্য অ্যাকাউন্টে। অর্থাৎ এখানে তাদের খুব স্পষ্ট বক্তব্য যে কেবলমাত্র দুটো তথ্য দিতে হচ্ছে, একটা হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার, আরেকটা হচ্ছে ব্যাংকের আইএফএস কোড। কেবলমাত্র এই দুটো তথ্য যদি আপলোড হয় তাহলে পরেই টাকা চলে যাচ্ছে। কিন্তু যদি এই ক্ষেত্রে যে বেনিফিশিয়ারি তার যদি আধার কার্ড, তার যদি নাম্বার, এই সমস্তগুলো আপলোড করার সুযোগ থাকতো তাহলে কিন্তু এই জাতীয় ঘটনা ঘটতো না। আর যেটা তার চেয়েও বড় কথা, কোনো একটা ঘটনা যদি সামনে আসে তাহলে শিক্ষা দপ্তর উপযুক্ত তদন্ত না করে সবার প্রথমে তাদেরকে বলির পাঠা করে তাদের বিরুদ্ধে মামলা রুজু করে দেওয়া হচ্ছে, একটা ফৌজদারি মামলা করা হচ্ছে। এতেই কিন্তু অসন্তুষ্ট, এই জায়গা থেকে নিষ্কৃতি পাইতে চাইছেন তারা। নীলেশ্বর, তোমাকে ধন্যবাদ। দেখুন শিক্ষকরা বলছেন শুধুমাত্র দুটো তথ্যের ভিত্তিতে হিউম্যান এরার হতেও পারে, তার মানে দুর্নীতি নয়। কিন্তু সত্যি নীলেশ্বর যেমন বলল, 9-এর জায়গায় যদি 6 পড়ে যায় সেই দায়টা যিনি 9-এর জায়গায় 6 বসাচ্ছেন, 9-6 করার দায়িত্বটা তাকেই নিতে হবে, সেটা ইচ্ছাকৃত না হলেও, তাই না? তবে আরো একটা মজার বিষয় কি জানেন, ইতিমধ্যে অনেকে গ্রেফতার হয়েছেন। মুখ্যমন্ত্রী বললেন 6, কিন্তু সরকারিভাবেই এই ট্যাব কেলেঙ্কারিতে ইতিমধ্যে গ্রেফতারের সংখ্যাটা এর চেয়ে বেশি। এর মধ্যেই জনা 5-এর বাড়িতে ফোন গেছে, বলা হয়েছে মোটা টাকা দিন তাহলে জামিন মিলবে। এ কি করে সম্ভব? মনতোষ আমার সঙ্গে রয়েছে বর্ধমান থেকে, এই বিষয়ে আমি আরো জানবো। মনতোষ, কি হয়েছে বলো তো? দেখো, পূর্ব বর্ধমান জেলা পুলিশ মালদা থেকে এই ট্যাব কেলেঙ্কারির সঙ্গে যারা যুক্ত তাদের 5 জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে। কিন্তু যাদের গ্রেপ্তার করেছে তাদের কাছেই ফোন যাচ্ছে যে বলা হচ্ছে যে আমি পূর্ব মেদিনীপুর থেকে বলছি এবং যাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে তাদের জামিন করাতে হবে এবং জামিন করাতে 15 থেকে 20,000 টাকা করে লাগবে। এবং একবার দুবার নয়, বারংবার ফোন তাদের যারা পরিজন রয়েছে। এবং সেখানেই প্রশ্ন যে যারা ফোন করছে, যারা প্রতারক, তারা এই যে যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের যারা আত্মীয় স্বজন তাদের নাম্বার কীভাবে পেলো, এই একটা প্রশ্ন থেকে যাচ্ছে। তার পাশাপাশি যেখানে পূর্ব বর্ধমান জেলা পুলিশ গোটা বিষয়টি তদন্ত করছে, তারপরেও যারা প্রতারক তারা কতটা বেপরোয়া যে তাদের পরিবারের লোকজন তাদেরকে ফোন করছে, ফোন করে টাকা চাইছে এবং যখন দেখলো যে তার টাকা দিচ্ছে না পরিবারের লোকজন, তখন কিন্তু সেই ফোন নাম্বার তার যারা প্রতারক তারা বন্ধ করে দিয়েছেন। এবং গোটা ঘটনাটাই পূর্ব বর্ধমান জেলা পুলিশ ইতিমধ্যে খতিয়ে দেখতে শুরু করেছে। কিন্তু এখানেই প্রশ্ন যে যারা গ্রেপ্তার হচ্ছে তাদের যারা বাড়ির লোকজন, যারা আত্মীয়, তাদের নাম্বার, ফোন নাম্বার কী করে যারা প্রতারক তারা জোগাড় করলো, কীভাবে তারা ফোনে টাকা চাইলো, গোটা বিষয়টা কিন্তু ধোঁয়াশার মধ্যে রয়েছে। মনতোষ, তোমাকে ধন্যবাদ। এরকমই একজন ধৃতের বাবা কি বলছেন আপনাদের শোনাবো। ফোন করেছিল মেদিনীপুর থেকে, স্যার যে 16,000 টাকা পাঠান, আপনার সঙ্গে সঙ্গে বেল করে দিব। আচ্ছা, কি পরিচয় দিয়ে ফোন করছে? ওই অ্যাডভোকেট বলেছে। পুরো ফোন বলছে আমরা পূর্ব মেদিনীপুর থেকে অ্যাডভোকেট ফোন করছি, আপনি এখনই 18,500 টাকা পাঠান, এই 10 মিনিটের টাইম আছে, এই টাইমের মধ্যে বিল্ড হয়ে যাবে, না হলে 6 বছর দিতে হবে। এটাকে সোজা বাংলায় কি বলে জানেন তো? চোরের ওপর বাটপারি। চুরি করেছে বলে ধরা হয়েছে, তাকে আবার বলা হচ্ছে আপনি মোটা টাকা দিন তবে জামিন পাওয়া যাবে। কি আশ্চর্য ঘটনা এই বাংলায় ঘটে, তাই না? তবে বাংলার শাসক কিন্তু মানে আমাদের সরকার সতর্ক হয়ে গেছে। ওই যে ঘরে শীত কেটেছে কেউ, সাইবার শীত, এবং তারপর সতর্ক শাসক কি করছে, আরো যত এরকম প্রকল্প রয়েছে সেই প্রকল্পের ঘরে ভালো করে তালা লাগানোর বন্দোবস্ত করছে। ঠিক কিভাবে সেই তালা লাগানো হচ্ছে বলবে সুমন, আবার আমার সহকর্মী সুমন। আমি শুনেছি কন্যাশ্রী নিয়ে উদ্বিগ্ন এই মুহূর্তে রাজ্যের সরকার।
দেখো এই প্রকল্পগুলো হচ্ছে তৃণমূলের একেবারে বলা চলে ক্রাউড পুলিং প্রকল্প। সেখানে যদি কোথাও এরকম একটু গন্ডগোল হয়ে যায় তাহলে শাসক দল কিন্তু বিড়ম্বনায় পড়বে। তাই কন্যাশ্রী বা অন্যান্য যে প্রকল্পগুলো রয়েছে, মূলত কন্যাশ্রী যেখানে 25,000 টাকা দেওয়া হয় এককালীন, সেই প্রকল্পগুলোর ক্ষেত্রে যাতে কোনো ধরনের সমস্যা না থাকে, এই ট্রেজারি রিলেটেড কোনো ইস্যু যাতে তৈরিই না হয়, তাই রাজ্যের মুখ্য সচিব তিনি উচ্চশিক্ষা দপ্তর এবং স্কুল শিক্ষা দপ্তরের সচিবকে রিপোর্ট পেশ করতে বলেছিলেন। সেই রিপোর্ট নবান্নে জমা পড়েছে এবং বৈঠক হয়েছে দুই সচিবের মধ্যে, যেখানে তারা পারস্পরিকভাবে আলোচনা করেছেন যাতে এই ডিস্ট্রিবিউশন সিস্টেমটাকে উন্নতিতে করা যায়, যাতে এই ধরনের সমস্যার একবারও না হয়, আগামী বছর ট্যাব নিয়েও যাতে কোনো সমস্যা না হয়, আর আজ থেকে কন্যাশ্রী নিয়েও কোনো সমস্যা না হয়। না সুমন, একটা কথা বলে, এটা কি একেবারেই সতর্কতামূলক নাকি কোথাও কোনো গন্ধ পাওয়া যাচ্ছে বলে এই রিপোর্ট চাওয়া হয়েছে? পিওর ডিস্ট্রিবিউশন সিস্টেমটা এক। আজকে ট্যাবের ক্ষেত্রে এই ঘটনা ঘটেছে, কন্যাশ্রীর ক্ষেত্রে কালকে ঘটবে না তার কোনো মানে নেই। হয়তো ঘটেও গেছে, আমরা জানি না, বুঝতে পারছি না, অভিযোগ আসছে না। যেটা ট্যাবের ক্ষেত্রে গত বছর হয়েছিল, এই ইস্যু গত বছর ছিল, আমরা জানতে পারিনি। সেই জায়গায় দাঁড়িয়ে কন্যাশ্রী নিয়ে অতি সতর্ক নবান্ন, এবং অ্যাকাউন্ট নাম্বার ভেরিফাই করা হবে, দেখা হবে নামটা মিলছে তো। এক্ষেত্রে ট্যাবের ক্ষেত্রে নাম মেলানো হয়নি, তাই ভুল করে ভুল অ্যাকাউন্ট নাম্বারে টাকা চলে গেছে বা অপরাধের মাধ্যমে চলে গেছে। সেই জায়গায় এই ভুল যাতে দ্বিতীয়বার না হয় তার জন্য কন্যাশ্রী নিয়ে অতি সতর্ক নবান্ন, বিকাশ ভবন। অনেক ধন্যবাদ সুমন তোমাকে। দেখুন, রাজ্য সতর্ক হচ্ছে এবং যত গ্রাহক বা প্রাপক ট্যাবের ক্ষেত্রে রয়েছে, কন্যাশ্রীর গ্রাহক বা প্রাপক কিন্তু তার চেয়ে কম নয়। আর লক্ষ্মীর ভান্ডার আগে ভাগে সতর্ক না হলে বিরাট বিপদ, ভোট ব্যাংক বলে কথা, তাই তো মহানন্দাদি? প্রথমে আমি দু একটা ইম্পর্টেন্ট জিনিস বলতে চাই, সেটা হচ্ছে এই যে ট্যাব দেওয়া, এটা শুরু হয়েছিল বা প্ল্যান করা হয়েছিল কোভিডের সময়, যখন লেখাপড়াটা একেবারেই অনলাইন মোডে ছিল। বর্তমান সময়ে কিন্তু এই ট্যাব দেওয়াটা কতটা প্রয়োজনীয় এটা প্রথমত শিক্ষা দপ্তরকে ভাবতে হবে, কারণ এই ট্যাব দেওয়াকে ঘিরে এই দুর্নীতি হচ্ছে সেটা একটা অ্যাসপেক্ট, কিন্তু অ্যাকচুয়ালি যারা ছাত্র তাদের কতটা ছাত্রছাত্রীদের উপকার হচ্ছে এটা কিন্তু দেখতে হবে। সেকেন্ড পয়েন্ট বলছি, যেহেতু শিক্ষা জগতের সঙ্গে যুক্ত, কন্যাশ্রী প্রকল্পের যে টাকা, সেই টাকা নিয়ে মেয়েরা সত্যি সত্যি হায়ার এডুকেশনটা কমপ্লিট করছে কিনা এটা কিন্তু একটা বড় প্রশ্ন। তারা কলেজে ভর্তি হচ্ছে কন্যাশ্রী পাওয়ার জন্য, কিন্তু আমরা দেখতে পাচ্ছি অ্যাকচুয়ালি যতজন অ্যাডমিশন দিচ্ছে, পরীক্ষা দিচ্ছে, তার থেকে অনেক কম। তাহলে এই সার্ভেগুলো যদি না হয় তাহলে কিন্তু যথার্থ মেয়েদের শিক্ষারও উন্নতি হবে না এবং ট্যাব দেওয়ার উদ্দেশ্যটাও কিন্তু পরিপূর্ণ হবে না। আর দুর্নীতির কথা একটা কথা বলবো, যে শিক্ষকের নাম যুক্ত হচ্ছে, তিনি পার্শ্ব শিক্ষক হন কি পূর্ণ শিক্ষক, তিনি শিক্ষক। তার মানে এখানে নীতিহীনতাটা সমাজে মান্যতা পেয়ে গেছে, অর্থাৎ একজন শিক্ষক যে একটা ছাত্রকে শিক্ষা দান করে সে দুর্নীতির সঙ্গে যুক্ত হতে এতটুকু ভাবছে না, এগুলো তো চিন্তার বিষয়, সামাজিক অবক্ষয়ের এগুলো লক্ষণ। কাজে সব দিক থেকেই আমি মনে করব স্বাস্থ্য দপ্তরকে, শিক্ষা দপ্তরকে চিন্তা ভাবনা করতে হবে। আরেকটা কথা, এই ট্যাব দেওয়ার থেকে সমস্ত স্কুলের পরিকাঠামো উন্নয়ন করা, ব্ল্যাকবোর্ড আনা, যথার্থ খাতা বই দেওয়া বাচ্চাদের, এটা অনেক বেশি জরুরি। কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। প্লিজ সঙ্গে থাকুন, আমার হাতে সময় যেহেতু কম, আমাকে একের পর এক খবর দর্শকদের দিতেই হচ্ছে। এইমস এ রাজ্যে হব হব করছে কবে থেকে বলুন তো? রায়গঞ্জ এইমস, তাই নিয়ে আবার নতুন করে শুরু হয়েছে রাজনীতির তরজা। আপনাদের শোনাবো কি বলছেন রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল এবং কৃষ্ণ কল্যাণী, তৃণমূলের যিনি প্রার্থী ছিলেন। সম্মানীয় শ্রী জেপি নাড্ডা মহাশয়, আমি ওনাকে রায়গঞ্জ এইমস হসপিটালের ব্যাপারে লিখেছিলাম। উনি আমাকে আমার যে লেটার দিয়েছিলাম তার উত্তরে উনি জানিয়েছেন যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে এখন অবধি সেকেন্ড এইমস এর প্রপোজাল দেওয়া হয়নি। মুখ্যমন্ত্রীকে আমি অনুরোধ করেছি আমাদের উত্তরবঙ্গের স্বার্থে উনি যেন সেকেন্ড এইমস এর জন্য কেন্দ্র সরকারের কাছে একটা প্রপোজাল পাঠায়। দরবার করা গিয়েছে, আমি আগে কার্তিক বাবুকে বলবো উনি স্যাংশন নিয়ে আসুক, হ্যাঁ, তারপর পশ্চিমবঙ্গের সরকার দ্বারা যা পদক্ষেপ নেওয়া দরকার আছে আমরা তার জন্য প্রস্তুত। এইমস আর আসার প্রস্তাব আসেনি, আগে এক্সপ্রেস অফ ইন্টারেস্ট দেখা, কেন্দ্র সরকার চিঠি দিক, এক্সপ্রেস অফ ইন্টারেস্ট দেখা, তারপর নিশ্চিত রাজ্য সরকার তার রেসপন্ড করবে। চলুন একটু ঘুরে আসি উত্তর দিনাজপুর থেকে, একটু বাস্তবটা জানি। রূপক আমার সঙ্গে রয়েছে। রূপক, একটার পর একটা ভোটে রায়গঞ্জ এইমস ইস্যু হয়েছে, সেটাকে কুমিরের ছানার মতো দেখিয়ে দেখিয়ে ভোট হয়ে গেছে। এখনো রাজনীতির তরজা চলছে, সব জট কাটিয়ে আদৌ পাবে রায়গঞ্জ উত্তরবঙ্গ একটা এইমস?
দেখো পিউদি, তুমি একদম সঠিক কথা বলেছো, সেই কুমিরের ছানার গল্পের মতোই যেন এইমসটা হয়ে দাঁড়িয়েছে। তবে যেটা বাস্তব যে এখন কোনো রাজনীতির সময় নয়, কারণ কি এখন কোনো ভোট নেই। সুতরাং সাংসদও বলছেন যে যেহেতু ভোট নেই সুতরাং ন্যায্য দাবি তারা করছেন, কিন্তু রাজনৈতিক বিশেষজ্ঞ মহল তারা কিন্তু মনে করছেন আগামীতে 26-এ যে নির্বাচন রয়েছে সেই 26-এর নির্বাচনকে কেন্দ্র করে আবারও উত্তরবঙ্গে ঘাঁটিকে শক্ত করার জন্য বিজেপি, বিশেষ করে গেরুয়া শিবির, তারা কিন্তু এই এইমসের জিকির তুলছে, এইমসের ইস্যু তুলছে। কিন্তু রায়গঞ্জের সাধারণ মানুষ, আমরা কথা বলেছিলাম, তারা কিন্তু বলছেন যে রাজনীতির ঊর্ধ্বে গিয়ে উত্তরবঙ্গ শুধু নয়, রায়গঞ্জ শুধু নয়, সমগ্র উত্তর পূর্ব ভারতের মানুষকে আধুনিক উন্নত চিকিৎসা পরিষেবা দেওয়ার ব্যবস্থা করুক রাজনীতিবিদরা। রাজ্য কেন্দ্র একত্রিতভাবে রায়গঞ্জে জমি দিক এবং এইমস গঠন করুক, তাতে কিন্তু সাধারণ মানুষের উপকার হবে। কিন্তু এটা কতদিনে বাস্তবায়ন হবে, আদৌ হবে কিনা, তা কিন্তু সময়ই বলবে। মানে সময়ের জন্য আমাদের অপেক্ষা করতে হবে। রূপক, তোমাকে অনেক ধন্যবাদ। আরো একটা বিষয়, এই বাংলার রাজনীতিতে নতুন কিছু নয়, তাও আবার হলো বলে আপনাদের দেখাচ্ছি। উদ্বোধন হয়ে যাওয়া বিষয় আবার উদ্বোধন হচ্ছে। আমরা তৃণমূলের মধ্যেও এটা আগে দেখেছি, এবার তো তৃণমূল এবং কংগ্রেসের মধ্যে। অধীর চৌধুরী আগে মুর্শিদাবাদে একটি প্রকল্পে শিলান্যাস করেছিলেন, এবার সেই একই প্রকল্পে শিলান্যাস তৃণমূল করতে গেল। আমি এই নিয়ে আরো জানবো। আমার সঙ্গে রয়েছে কৌশিক। কৌশিক, ঠিক কোন প্রকল্প কি হয়েছে একটু সংক্ষেপে বলো দর্শকদের। দেখো, রানীনগরে যে কমিউনিটি হল ছিল সেই কমিউনিটি হলের কিন্তু উদ্বোধন করেছিলেন অধীর চৌধুরী। এই চলতি বছরে মার্চ মাসে তিনি তখন বহরমপুরের সাংসদ, কিন্তু রানীনগর মুর্শিদাবাদ লোকসভার মধ্যে পড়ে। সেই সময় রানীনগর পঞ্চায়েত ভোট দখল করে কংগ্রেস এবং সেখানে পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান হয় কংগ্রেসের পক্ষ থেকে। তারপরে সেই দীর্ঘ পথ চলা এবং এই গতকাল সেই যে কমিউনিটি হল সেখানে শুধুমাত্র যে উদ্বোধন দ্বিতীয়বার হলো এমনটা নয়, সেখানে নাম বদলের মতো ঘটনা ঘটলো এবং সেখানে যেটা ডাকবাংলো কমিউনিটি হল নামে পরিচিত ছিল সেখানে মান্নান হোসেন স্মৃতি সদন নাম দেওয়া হলো সেই কমিউনিটি হলের, এবং পাশাপাশি সেই কমিউনিটি হলের নতুন করে উদ্বোধনও করা হলো। সেখানে উপস্থিত ছিলেন বর্তমানে কংগ্রেসের। তবে আরও একটা মজার বিষয়, সেখানে যিনি কংগ্রেসের টিকিটে জয়ী হয়ে সেখানকার পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান হয়েছিলেন সেই কুদ্দুস আলী মাসখানেক আগে তিনি তৃণমূলে যোগদান করেছেন। অর্থাৎ তিনি কংগ্রেসে থাকতে সেই উদ্বোধনের সময় ছিলেন, আবার পুনরায় তৃণমূলে যখন যোগদান করেছেন। অনবদ্য অভিজ্ঞতা তার জীবনে। একই বিষয়, একই কমিউনিটি হল। কৌশিক যে বললো, ধন্যবাদ কৌশিক। একই ব্যক্তি দুবার উদ্বোধন করলেন, একবার কংগ্রেসের পতাকা হাতে, একবার তৃণমূলের পতাকা হাতে। এই না বঙ্গ রাজনীতি।